Hi everyone, welcome to TWS Academy. This is Arabul Rahman, dear students. বিগত কয়েকদিন ধরে আমি তোমাদের TWS একাডেমিতে জিকে জিএস এর প্র্যাকটিস ক্লাস করাচ্ছি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের এই ক্লাসটা তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই হেল্পফুল একটা ক্লাস। এই ক্লাসটি আমি তোমাদের এর আগে 38টি ক্লাস এখান থেকে করে ফেলেছি অলরেডি, এবং এখানে আমি কিন্তু আজকে 39 নম্বর ক্লাস 39 ক্লাস করতে চলেছি। সো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং সকলকে আমার পক্ষ থেকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরে আমরা ক্লাস কয়েকটা করে ফেলেছি অলরেডি এবং আরও একটা ক্লাস নতুন বছরে আমি তোমাদের দিচ্ছি। আই হোপ আজকের ক্লাসটাও তোমাদের খুবই ভালো লাগবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকছে, সমস্ত প্রশ্ন উত্তর দেখতে আমাদের সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটি তোমাকে দেখতে হবে। প্রথম একটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো, খুবই ইনফরমেটিভ একটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রথম কোন চলচ্চিত্র অভিনেত্রী পদ্মশ্রী পান? আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো পদ্মশ্রী পুরস্কার এটা হচ্ছে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান। চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মানের নাম কি? পদ্মশ্রী। সো এই পদ্মশ্রী পেয়েছিলেন প্রথম অভিনেত্রী হিসাবে কে? রাইট অ্যান্সার হচ্ছে এখানে নার্গিস দত্তা। ইনি হচ্ছেন প্রথম অভিনেত্রী যিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য পদ্মশ্রী পেয়েছিলেন। কবে পেয়েছিলেন তিনি? তিনি পেয়েছিলেন 1958 সালে পেয়েছিলেন। 1958 সালে তিনি কিন্তু পদ্মশ্রী পেয়েছিলেন। আচ্ছা, যখন আমরা নার্গিস দত্ত সম্পর্কে বলবো, তার একটা খুবই উল্লেখযোগ্য সিনেমা সম্পর্কেও আমাদের বলতে হয়। নার্গিস দত্তা যেহেতু অভিনেত্রী ছিলেন, তিনি একটা গুরুত্বপূর্ণ সিনেমাতে অভিনয় করেছিলেন, তার নাম হচ্ছে মাদার ইন্ডিয়া। মাদার ইন্ডিয়া নামক এই সিনেমাটা মুক্তি পেয়েছিল কবে জানো? 1957-এ এটা মুক্তি পায়। আচ্ছা, কেন আমি এটা বলছি? কারণ নার্গিস দত্তা তার জীবনে যে সিনেমাগুলোতে অভিনয় করেছে তার মধ্যে মাদার ইন্ডিয়া সবথেকে গুরুত্বপূর্ণ সিনেমা। কারণ এই মাদার ইন্ডিয়া এই সিনেমাটা প্রথম ভারতীয় সিনেমা যেটি অস্কারের জন্য মনোনীত হয়। ঠিক আছে, অস্কারের জন্য মনোনীত হওয়া প্রথম ভারতীয় সিনেমা কোনটি ছিল? মাদার ইন্ডিয়া সিনেমাটা। খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে আমাদের। পরের প্রশ্ন আমরা দেখি ডিয়ার স্টুডেন্টস। পরের প্রশ্নে কি বলা হচ্ছে? মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি ছিলেন? মোহাম্মদ বিন তুগলক, এনার প্রকৃত নাম কি ছিল? তুগলক বংশের একজন শাসক ছিলেন এবং এনাকে আমরা প্রায়শই বলে থাকি পাগলা রাজা বা ইতিহাসের পাগলা রাজা হিসাবে কে পরিচিত ছিলেন? অ্যান্সার হচ্ছে মুহাম্মদ বিন তুগলক। তার প্রকৃত নাম কি ছিল? রাইট অ্যান্সার হচ্ছে জুনা খাঁ তার প্রকৃত নাম ছিল। চলো এর পরের প্রশ্ন দেখি আমরা। কোন ধরনের প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না? পর্দায় ধরা যায় না কোন ধরনের প্রতিবিম্বকে? নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, পর্দায় ধরা যায় না কোন প্রতিবিম্বকে? অসৎ বিম্ব, সোজা বিম্ব, সৎ বিম্ব নাকি নান? কোনটি এখানে রাইট অ্যান্সার হবে? আমাদের সঙ্গে যারা যুক্ত হচ্ছে সকলকে বলবো ক্লাসে একটা করে লাইক করে দাও ফটাফট আমাদের ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে। পর্দায় ধরা যায় না যে প্রতিবিম্বটি সেটা হচ্ছে অসৎ বিম্ব। পর্দায় ধরা যায় না বা পর্দায় কিন্তু ফেলা যায় না এই প্রতিবিম্বটি। কিন্তু মনে রাখবে, কিন্তু এটা ছবি তোলা যায়। এটার ছবি তোলা যায়, পর্দায় ধরা যায় না কিন্তু ছবি তোলা যায়। ওকে, এটা একটু আমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্ন আমরা দেখি, ভারতে আইনি সেবা দিবস হয় কবে? ভারতে আইনি সেবা দিবস এটা পালিত হয়ে থেকে কবে? নেক্সট প্রশ্নের উত্তরটা সকলে করো। 4 নম্বর প্রশ্ন, আইনি সেবা দিবস আমরা কবে পালন করে থাকি? রাইট অ্যান্সার হচ্ছে এটা পালন করা হয় 9 নভেম্বর বা 9/11
আমরা এই দিনে আইনি সেবা দিবস পালন করে থাকি। কোনো বিল অর্থ বিল কিনা বা কোনো বিল অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী নাকি স্পিকার? এটাও একটা সুন্দর প্রশ্ন। অর্থ বিল, অর্থ বিলের বিষয়টা আমরা কোথায় পাবো? ভারতের সংবিধানের 110 ধারা, হ্যাঁ কি না? 110 ধারা কিসের বর্ণনা করে? অর্থ বিলের বর্ণনা দেয়। আমাদের মনে রাখতে হবে এই অর্থ বিলটা কোনো একটা বিল উত্থাপিত হলো, সেই বিলটা অর্থ বিল কেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? অ্যান্সার হচ্ছে স্পিকার নিয়ে থাকেন। কোথাকার স্পিকার? লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার। আচ্ছা, বর্তমানে আমাদের লোকসভার স্পিকার পদে কে আছে? বর্তমানে লোকসভার স্পিকার পদে কে আছেন? বর্তমানে এই পদে আছেন ওম বিড়লা। তো বর্তমানে আমাদের যদি কোনো বিল লোকসভাতে উত্থাপিত হয় সেটা অর্থ বিল কিনা, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবেন? ওম বিড়লা সাহেব নিয়ে থাকবেন। এরপরেরটা, খাদ্য পরিবাহী উদ্ভিদ কলা হলো কোনটি? খাদ্য পরিবহন করে থাকে কোন উদ্ভিদ কলাটি? উদ্ভিদের দুটি প্রধান কিন্তু সংবহন কলা আছে, একটা হচ্ছে কি জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। এবারে বিষয় হচ্ছে খাদ্য পরিবহন করে কোন কলাটি? একটা জিনিস দেখুন, জাইলেম কলা যেটা থেকে, জাইলেম হচ্ছে এর এর গতি থাকে ঊর্ধ্বমুখী। জাইলেম কি হয়? জাইলেম শিকড় থেকে বা মূল থেকে খনিজ দ্রব্য এবং জল উদ্ভিদের কিন্তু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে দেয়, বা নিচে থেকে উপর পর্যন্ত কিন্তু জল ও খনিজ পদার্থ পরিবহন কে করে? জাইলেম করে থাকে। তো আমরা কি বলবো এখানে? জাইলেম কিন্তু খাদ্য পরিবহন করে না, তো এটা আমরা উত্তর করতে পারছি না। এখানে ফ্লোয়েমকে উত্তর করতে হবে, কারণ ফ্লোয়েম কি করে? ফ্লোয়েমের গতি যেটা ফ্লোয়েমের সেটা হচ্ছে নিম্নমুখী। ফ্লোয়েম কি হয়? পাতায় যে খাদ্য তৈরি হয় সূর্যালোকের উপস্থিতিতে, সেই খাদ্যটাকে উদ্ভিদের অন্যান্য দেহেতে ছড়িয়ে দেয়, বা উদ্ভিদের কিন্তু শাখা প্রশাখা বা উদ্ভিদ দেহে কিন্তু ছড়ানোর কাজ কার? অ্যান্সার হচ্ছে ফ্লোয়েমের। তো ফ্লোয়েম খাদ্য পরিবহন করে, এবং এর পরিবহন কি রূপ? এটা হচ্ছে নিম্নরূপ পরিবহন করে থাকে, নিম্নমুখী পরিবহন করে থাকে এটা। গুড। ফিল্ড হকি খেলায় প্রতি টিমে কতজন করে খেলোয়াড় থাকে? ফিল্ড হকি যে খেলা হয়ে থাকে এখানে প্রতিটা টিমে কতজন করে খেলোয়াড় থাকে? ফিল্ড হকিতে ভারত কিন্তু খুবই একটা সাকসেসফুল দল, তাই না? ফিল্ড হকিতে আমরা যদি দেখি, ভারত এখনো পর্যন্ত অলিম্পিকে 8বার স্বর্ণপদক জিতেছে এবং অনেকবার কিন্তু ব্রোঞ্জ এবং রৌপ্য পদকও জিতেছে ভারতীয় দল। সর্বশেষ যদি দেখি প্যারিস অলিম্পিক 2024, প্যারিস অলিম্পিক হলো 2024-এ প্যারিস অলিম্পিক, এটাতে ভারতের ভারতের হকি দল, ভারতের পুরুষ হকি দল এটা কিন্তু ব্রোঞ্জ জিতেছে। ওকে, এটা একটু মনে রাখবে, সর্বশেষ ব্রোঞ্জ পায়। এছাড়া 2020 সালে টোকিও অলিম্পিকেও ব্রোঞ্জ জিতেছিল ভারতের পুরুষ হকি দল। এবার বিষয় হচ্ছে একটা হকি টিমে কতজন করে খেলোয়াড় থাকে? অ্যান্সার হচ্ছে 11 জন করে কিন্তু খেলোয়াড় থাকে হকি দলে। ফুটবল খেলাতেও 11 জন থাকে, ক্রিকেট খেলাতেও 11 জন থাকে, হকি খেলাতেও কিন্তু 11 জন থাকে। কিন্তু তোমাদের যদি বলা হয়, কিন্তু আইস হকি খেলাতে, আইস হকি খেলাতে, হকিতে প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে জানো? আইস হকি খেলার ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হয়। আইস হকিটা খেলা হয়ে থাকে রিং এর মধ্যে। এই হকি খেলাটা, ফিল্ড হকি খেলাটা মাঠে বা ফিল্ডে খেলা হয়। ওকে, কিন্তু আইস হকি কোথায় খেলা হয়? আইস হকি খেলা হয়ে থাকে, ডিয়ার স্টুডেন্ট, রিং এর মধ্যে খেলা হয়ে থাকে। আইস হকি খেলাতে যে খেলা হয় সেখানে প্রতি দলে 6 জন করে প্লেয়ার থাকে। ঠিক আছে, কতজন করে খেলোয়াড় থাকে প্রতি দলে? 6 জন করে কিন্তু খেলোয়াড় থাকে প্রতি দলে আইস হকি খেলাতে, এটাও আমাদের নোট করতে হবে। এছাড়া আরো যদি বিভিন্ন খেলার কথা বলা হয়, আমি এখানে কয়েকটা লিখে দিতে পারি তোমাদের জন্য। যেমন ধরো বলা হলো রাগবি খেলাতে কতজন থাকে, পরীক্ষায় প্রশ্ন দেয় রাগবিতে কতজন থাকে। রাগবিতে কতজন থাকে? ক্রিকেট ফুটবল তো আমরা সকলেই জানি 11 জন করে থাকে। তারপরে তোমার হচ্ছে বেসবল খেলাতে কতজন থাকে? বেসবলটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ভলিবল, বাস্কেটবল,
বাস্কেটবল, এই বিভিন্ন খেলাতে কতজন করে খেলোয়াড় থাকে? রাগবি খেলাতে খেলতে পারে 15 জন করে খেলোয়াড় প্রতি টিমে, বেসবল খেলাতে খেলতে পারে 9 জন করে খেলোয়াড় প্রতি টিমে, ভলিবল খেলাতে খেলতে পারে 6 জন করে খেলোয়াড় প্রতি দলে, এবং বাস্কেটবল খেলাতে 5 জন করে কিন্তু খেলোয়াড় প্রতি টিমে খেলতে পারে মাঠের মধ্যে। এইগুলো হচ্ছে বেসিক কিছু জিনিস তোমাদের জেনে রাখা উচিত। এগুলো থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে, বিগত বছরেও এসেছে এখান থেকে প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা দেখি, ফোবস ও ডিমোস হলো ড্যাশ উপগ্রহ। ফোবস ও ডিমোস কিসের উপগ্রহ? সৌরজগতে আমার এখানে উল্টো ভাবে লিখতে হচ্ছে, তো এই কারণে আমার একটু অসুবিধা হচ্ছে। এইভাবে লিখলে ভালো হতো, কিন্তু যাই হোক, কোশ্চেনগুলো ওই দিকে রাখা হয়েছে। সৌরজগৎ এ দুটি গ্রহ বাদে বাকি সবগুলো গ্রহ, অর্থাৎ আমাদের সৌরজগতে কতগুলি গ্রহ আছে? 8টি গ্রহ আছে। 8টির ভিতরে 6টি গ্রহের কিন্তু উপগ্রহ আছে, ইনক্লুডিং আমাদের পৃথিবীরও একটা উপগ্রহ আছে, নাম কি তার? মুন বা চাঁদ, তাই না? তো তেমনি আমরা যদি দেখি এখানে সৌরজগতে দুটি গ্রহ বাদে বাকিদের উপগ্রহ আছে, কোন দুটি গ্রহের উপগ্রহ নেই? একটা হচ্ছে শুক্র ও আরেকটা হচ্ছে বুধ। শুক্র ও বুধের কি নেই? উপগ্রহ নেই। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। কোন দুটি গ্রহের উপগ্রহ নেই? বুধ এবং শুক্র, সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত, এদের উপগ্রহ নেই। আচ্ছা, মঙ্গলের দুটি উপগ্রহ আছে, ফোবস এবং ডিমোস। মঙ্গলের দুটি উপগ্রহ। মঙ্গল গ্রহের সম্পর্কে যদি আমাদের তথ্য বলতে হয়, মঙ্গল গ্রহের খুবই ইম্পর্টেন্টলি কয়েকটা জিনিস জেনে রাখতে হবে। একে কিন্তু আমরা লাল গ্রহ বলি। কি বলা হয়? লাল গ্রহ। এখানে কিন্তু খুবই পরিমাণে আয়রন অক্সাইড পাওয়া যায় এই মঙ্গল গ্রহে, সেটাকে আমরা কি বলি? লাল গ্রহ বলি। আবার একটা জিনিস, এই মঙ্গল গ্রহ বলা হচ্ছে, মঙ্গল গ্রহে কিন্তু প্রাণের অস্তিত্বের খোঁজ পাওয়া গেছে বলে ধরা হয়ে থাকে। ওকে, এছাড়া আরো একটা জিনিস, এই মঙ্গল গ্রহটা এটা হচ্ছে সৌরজগতের ওকে, মঙ্গল গ্রহটা হচ্ছে সৌরজগৎ এর দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ হিসাবে পরিচিত। আর যদি দূরত্ব অনুসারে বলা হয়, দূরত্ব অনুসারে সূর্য থেকে চতুর্থ দূরে অবস্থিত গ্রহের নাম কি? সেটা হচ্ছে মঙ্গল। আর আয়তন অনুসারে সবচেয়ে ক্ষুদ্রতম দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম একটা গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। আচ্ছা, এখানে থেকে আমরা জেনে নিলাম মঙ্গল থেকে। পরেরটা দেখি আমরা, কিসের ব্যবহারের মাধ্যমে ছোট কম্পিউটারগুলির তৈরি সম্ভব হয়েছিল? কিসের মাধ্যমে ছোট কম্পিউটারগুলির তৈরি হয়েছে? র্যাম, ট্রানজিস্টর, সিলিকন চিপ নাকি কোর মেমোরি? উত্তরটা সকলে করে ফেল। কিসের ব্যবহারের মাধ্যমে ছোট কম্পিউটারগুলির তৈরি সম্ভব হয়েছে? অ্যান্সার হচ্ছে ট্রানজিস্টর। ওকে, গন্ডোয়ানা কয়লা ক্ষেত্রে নয় কোনটি? গন্ডোয়ানা কয়লা ক্ষেত্রে কোনটি নয়? আচ্ছা, গন্ডোয়ানা কয়লা কি? গন্ডোয়ানা হচ্ছে একটা পিরিয়ডের নাম, একটা যুগের নাম। আমাদের ভারতে প্রাপ্ত প্রাপ্ত 98% বা 98% কয়লা কোন প্রকৃতির জানো? গন্ডোয়ানা যুগের কয়লা। গন্ডোয়ানা যুগের কয়লা। এবং এই কয়লাটা বেশিরভাগ কিন্তু বিটুমিনাস প্রকৃতির। কি প্রকৃতির কয়লা? বিটুমিনাস প্রকৃতির কয়লা কিন্তু ওইগুলি। আর বিটুমিনাস কয়লা বা কয়লার সব থেকে বেশি ভান্ডার আমরা কোথায় দেখতে পাই? দামোদর উপত্যকা। তো গন্ডোয়ানা যুগের কয়লা আমরা কোথায় দেখতে পাই? দামোদর ভ্যালিতে দেখা যায়। মনে থাকবে, কোথায় দেখা যায়? দামোদর ভ্যালি বা দামোদর উপত্যকাতে সব থেকে বেশি গন্ডোয়ানা যুগের কয়লা আমরা দেখতে পাই। এবারে দেখো, এখানে দামোদর ভ্যালির আশেপাশে যদি আমরা দেখি কোন কোন রাজ্য আছে? পশ্চিমবঙ্গ অবশ্যই আছে, ঝাড়খণ্ড আছে এবং ওড়িশা আছে। ওড়িশাটা কম পড়ে, কিন্তু ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ ম্যাক্সিমামটা কি দামোদর ভ্যালির মধ্যে পড়ে। তো এখানে দেখো ঝরিয়া কয়লা খনি। ভারতের
ভারতের বৃহত্তম কয়লা খনি। ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি ডিয়ার স্টুডেন্টস? ঝরিয়া কয়লা খনি। কোথায় আছে এটা? ঝরিয়া আছে ঝাড়খণ্ডে। হ্যাঁ কি না? কোথায় আছে ডিয়ার স্টুডেন্টস? ঝরিয়া হচ্ছে ঝাড়খণ্ডে। তো এটা দামোদর ভ্যালি উপত্যকায় আছে। তারপরে তালচের কোথায় আছে? ওড়িশাতে আছে তালচের, ওড়িশাতে। আচ্ছা, রানীগঞ্জ সম্পর্কে জেনে রাখো, এটা কোথায় আছে? পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গে আছে। আর রানীগঞ্জটা হচ্ছে আমাদের ভারতের 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 প্রাচীনতম কয়লা খনি। প্রাচীনতম কয়লা খনি হিসাবে পরিচিত হচ্ছে দামোদর ভ্যালিতে অবস্থিত রানীগঞ্জ কয়লা খনি। রানীগঞ্জটা আমাদের পশ্চিমবঙ্গে আছে। তো খুবই ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস জেনে নিলাম। আচ্ছা, এখানে মনে রাখবে রানীগঞ্জ থেকে প্রথম কয়লা উত্তোলন শুরু হয়েছিল 1774 সালে। 1774 সালে প্রথম উত্তোলন হয়। ওকে, কখন উত্তোলন হয়েছিল? প্রথম উত্তোলন হয়েছিল 1774-এ। প্রথম কয়লা উত্তোলিত হয়েছিল রানীগঞ্জ থেকে। খুবই ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, লোডো কয়লা খনি, এটা দামোদর উপত্যকায় নেই, তো এটা কিন্তু এখানে উত্তর হবে যে এটা গন্ডোয়ানা যুগের কয়লা ক্ষেত্র নয়। আচ্ছা, একটা হোমওয়ার্ক তোমাদের আজকে থাকবে, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের ফান্ডামেন্টাল ডিউটিস, বা যেটাকে আমরা বলে থাকি মৌলিক কর্তব্য। ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অবশ্যই সকলে এটা কমেন্ট করে জানাবে, ভেরি ইম্পর্টেন্ট। মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের ভারতের সংবিধানে কতগুলি আছে, এটাও যদি পারো অবশ্যই কিন্তু সকলে কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা ক্লাসে যুক্ত হয়েছো তাদের সকলকে বলবো সকলে একটা করে ক্লাসে লাইক করে দাও এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না ক্লাসটি। আমাদের যদি সোশ্যাল মিডিয়াতে ফলো না করো অবশ্যই কিন্তু ফলো করে নেবে আমাদের সোশ্যাল মিডিয়াতেও। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। গৌতম বুদ্ধের মায়ের নাম কি? গৌতম বুদ্ধের মায়ের নাম কি ছিল? গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ এনার মায়ের নাম কি? আচ্ছা, তার আগে একটা জিনিস জেনে রাখো, এই যে বুদ্ধ, গৌতম বুদ্ধ, বুদ্ধের বাল্য নাম কি ছিল বলো তো? বাল্য নাম কি ছিল গৌতম বুদ্ধের? খুবই পরীক্ষায় আসে। গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল? অ্যান্সার হচ্ছে সিদ্ধার্থ, তাই না? সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের বাল্য নাম। আর একটা জিনিস দেখো, তার মায়ের নাম ছিল মায়াদেবী, তার বাবা ছিল শুদ্ধোধন। শুদ্ধোধন ছিল তার বাবার নাম, এটাও জেনে রাখবে। আর যশোধরা ছিল তার স্ত্রী। তার স্ত্রীর নাম কি ছিল? অ্যান্সার হচ্ছে যশোধরা ছিল গৌতম বুদ্ধের স্ত্রীর নাম। গুড। পরেরটা দেখি আমরা। নীলাভু কুদিচা সিং সিংহা কি বললাম, সরি এটা সিমহাঙ্গাল, ঠিক আছে সিমহাঙ্গাল হবে, এখানে সিংহাঙ্গাল লেখা হয়ে গেছে। যাই হোক, এখানে কিন্তু মিস তোমার হচ্ছে এ হয়েছে, স্পেলিং হয়েছে। তো বলো, নিভালু কুদিচা সিমহাঙ্গাল এই শীর্ষক আত্মজীবনীমূলক বইটির লেখককে? আত্মজীবনীমূলক বই, এই বইটি কে লিখেছেন? লিখেছেন ভারতীয় একজন তোমার হচ্ছে ইসরোর প্রাক্তন একজন তোমার হচ্ছে চেয়ারম্যান এস সোমনাথ, তিনি কিন্তু লিখেছেন। ওকে, তিনি লিখেছেন এস সোমনাথ, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম এটা। আচ্ছা, পরেরটা, পদ্মশ্রী সম্মান, পদ্মশ্রীতে সম্মানিত প্রথম ভারতীয় রূপান্তরকামীকে? চলো আবারও একটা প্রশ্ন পদ্মশ্রী থেকে, আই হোপ এই প্রশ্নটাও তোমরা সকলে সঠিক উত্তর করবে। পদ্মশ্রী পেয়েছেন প্রথম রূপান্তরকামী মানে ট্রান্সজেন্ডার হিসাবে কে পেয়েছেন, বা তৃতীয় লিঙ্গের কোনো মানুষ হিসাবে কে প্রথম পদ্মশ্রী বা ভারতের চতুর্থ সর্বোচ্চ পুরস্কারটা পেয়েছেন? অ্যান্সার হচ্ছে এখানে নর্তকী নটরাজ। নর্তকী নটরাজ 2019 সালে পেয়েছিলেন। 2019 সালে তিনি এই পুরস্কারটা পেয়েছিলেন। কেন পেয়েছিলেন জানো? কি জন্য পেয়েছিলেন? তিনি কোনো একটা বিশেষ কর্ম করেছিলেন বলে পেয়েছিলেন, হ্যাঁ কি না? তিনি ছিলেন বিখ্যাত ভারতনাট্যম শিল্পী। তিনি ছিলেন কি? ভারত নাট্যম শিল্পী। ভারতনাট্যমটা দক্ষিণ ভারতের একটা শাস্ত্রীয় নৃত্যের নাম, তাই না?
এটা প্রথমকে ট্রান্সজেন্ডার হিসাবে এখান থেকে রূপান্তরকামী হিসাবে পেয়েছিলেন নর্তকী নটরাজ। নাইট্রোজেন পেন্টক্সাইডে দুটি নাইট্রোজেন পরমাণু এবং ড্যাশ অক্সিজেন পরমাণু আছে। নাইট্রোজেন পেন্টক্সাইড, এটা সংকেত দেখলেই আমরা উত্তর করতে পারবো। নাইট্রোজেন পেন্টক্সাইডে দুটি নাইট্রোজেন পরমাণু থাকে, অর্থাৎ N2 দুটি নাইট্রোজেন পরমাণু থাকে এখানে আমরা যদি দেখি, এবং কতগুলি অক্সিজেন থাকে? অক্সিজেন থাকে কতগুলি? অ্যান্সার হচ্ছে 5টি। তো N2O5 হচ্ছে নাইট্রোজেন পেন্টক্সাইডের কিন্তু সংকেত, N2O5। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, 5টি অক্সিজেন অণু নিয়ে এটা গঠিত হয়। ভারত প্রথম কবে ক্রিকেট বিশ্বকাপ জিতে? ভারত ক্রিকেট বিশ্বকাপ প্রথম কবে জিতেছিল? নেক্সট প্রশ্নের উত্তরটা করে ফেলো সকলে। ক্রিকেট বিশ্বকাপ প্রথম ভারত কবে জিতেছিল? 1983-তে। 1983-তে ইংল্যান্ডে আয়োজিত হওয়া বিশ্বকাপ ছিল এটা, এবং কার নেতৃত্বে জিতেছিল? কপিল দেবের নেতৃত্বে, তাই না? কপিল দেবের নেতৃত্বে জিতেছিলেন। ঠিক আছে, চলো পরেরটা আমরা দেখি। WP কেপি প্র্যাকটিস ব্যাচ, আমাদের নতুন প্র্যাকটিস ব্যাচে নতুন ক্লাসে তোমরা যদি যুক্ত হতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, TWS একাডেমির সঙ্গে যোগাযোগ করো, যেখানে যুক্ত হয়ে তোমরা আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রিপারেশন নিতে পারবে। আমাদের TWS একাডেমি বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, কয়েক বছর ধরে তোমাদের ক্লাস করাচ্ছে। ফাউন্ডেশন ব্যাচ এবং রেলওয়ে ব্যাচের জন্য তোমরা আমাদের এখান থেকে কিন্তু প্রিপারেশন নিতে পারো, এবং ANM GNM এরও ব্যাচ আছে। যারা ANM GNM এর স্টুডেন্ট আছো, ক্লাস দেখছো, তাদেরকে বলবো আজই অ্যাডমিশন নিয়ে নাও এখান থেকে অ্যাডমিশন নিলে কিন্তু অনেকটা তোমরা ছাড় পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন, গোবিন্দ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গোবিন্দ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? নেক্সট প্রশ্ন, দ্রুত। গোবিন্দ জাতীয় উদ্যান কোথায় আছে ডিয়ার স্টুডেন্টস? উত্তরাখণ্ডে আছে গোবিন্দ জাতীয় উদ্যান। উত্তরাখণ্ডে খুবই উল্লেখযোগ্য জাতীয় উদ্যান আছে, যেমন হচ্ছে গোবিন্দ জাতীয় উদ্যান, দেন হচ্ছে রাজাজি জাতীয় উদ্যান, রাজাজি ন্যাশনাল পার্ক অবস্থিত আছে। জিম করবেট ন্যাশনাল পার্ক, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় আছে? জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে আছে। গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক কোথায় আছে? উত্তরাখণ্ডে। পুষ্প উপত্যকা ন্যাশনাল পার্ক বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, এগুলি কোথায় আছে? এগুলি সবই কিন্তু উত্তরাখণ্ডে পাবো আমরা। ম্যাজিস্ট্রেট মিস্টার স্টিভেন্সকে হত্যা করেন কে? ম্যাজিস্ট্রেট মিস্টার স্টিভেন্স, এনাকে কে হত্যা করেছিলেন? দ্রুত। ম্যাজিস্ট্রেট মিস্টার স্টিভেন্সকে হত্যা করেছিলেন কে? শান্তি ঘোষ, তিনি হত্যা করেছিলেন তাকে। শান্তি ঘোষ 1931-এ ম্যাজিস্ট্রেট মিস্টার স্টিভেন্সকে কিন্তু হত্যা করেছিলেন। ইনি তৎকালীন সময়ে বাংলাদেশে যে বর্তমান খুলনা আছে সেই খুলনা প্রদেশের কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন, তাকে হত্যা করেছিলেন তিনি। কীট পতঙ্গের মাধ্যমে পরাগ সংযোগকে কি বলা হয়? কীট পতঙ্গের যখন কথা আসবে, কীট পতঙ্গ সংক্রান্ত অধ্যয়নকে আমরা কি বলি? এন্টোমোলজি বলি। কীট পতঙ্গের দ্বারা পরাগায়নকে আমরা কি বলবো? এন্টোমোফিলি বলবো। কীট পতঙ্গ যেগুলো আছে তারা যখন পরাগ সংযোগ করে, একটা কীট একটা ফুল থেকে বসে অন্য একটা ফুলে যাচ্ছে, এর মাধ্যমে কিন্তু পরাগ সংযোগ হচ্ছে, তাই না? তো এই যে পরাগ সংযোগটা হয়ে থাকে, এই পরাগ সংযোগটাকে আমরা কি বলি ডিয়ার স্টুডেন্ট? অ্যান্সার হচ্ছে এন্টোমোফিলি বলি। অ্যানোমোফিলি বলা হয় বায়ুর দ্বারা পরাগযোগকে। ঠিক আছে, বায়ুর দ্বারা পরাগ সংযোগকে আমরা কি বলবো? অ্যানিমোফিলি। যেমন ধান যেগুলো হয়ে থাকে, ধানের ক্ষেত্রে পরাগ সংযোগ কিভাবে হয় জানো? বায়ুর মাধ্যমে হয়। ওকে। অর্নিথোফুলি, বিভিন্ন ফুল আছে যে ফুলগুলোতে পাখির দ্বারা পরাগায়ন হয়, তো পাখি দ্বারা পরাগায়নকে আমরা কি বলি? অর্নিথো বলি থাকি, তাই না? আর হাইড্রোফিলি হচ্ছে জল, যে সমস্ত জলজ বিভিন্ন শ্যাওলা, বিভিন্ন জলে জন্মানো
যে উদ্ভিদগুলো হয়ে থাকে সেখানে পরাগায়ন কিভাবে হয়? অ্যান্সার হচ্ছে জলের মাধ্যমে, যেটাকে আমরা বলে থাকি হাইড্রোফিলি। তো জল দ্বারা পরাগায়নকে কি বলা হয়? হাইড্রোফিলি। খুবই ইম্পর্টেন্ট এগুলি। নেক্সট হচ্ছে স্বাধীন ভারতের প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন? অর্থ কমিশন সাংবিধানিক বডি একটা, 280 ধারা, এখানে আছে কি? অর্থ কমিশন সম্পর্কে বিধান। অর্থ কমিশন সম্পর্কে বিধান আছে। তো অর্থ কমিশনের যে প্রথম সভাপতি কে ছিলেন? অ্যান্সার হচ্ছে ক্ষিতীশচন্দ্র নিয়োগী, বা যাকে আমরা কিন্তু কেসি নিয়োগী বলে থাকি, অনেকে তাকে কেসি নিয়োগী নামেও চেনে। পুরো কথা বলতে গেলে ক্ষিতীশচন্দ্র নিয়োগী 1951 সালে প্রথম অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন গঠন হয়। ভারতের প্রথম অর্থ কমিশন গঠন হয়েছিল কবে? 1951 গঠন হয়েছিল। আচ্ছা, সম্প্রতি যিনি আমাদের অর্থ কমিশনার আছেন তিনি কে? তিনি হচ্ছেন 16তম অর্থ কমিশনার। এটাও আমি এখানে লিখবো না, সকলে কমেন্ট করে জানাবে যে আমাদের বর্তমান 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে কে আছেন। অবশ্যই সকলে এটার উত্তর করে জানিয়ে যাবে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোনটি? তেল শোধনাগারের মধ্যে সব থেকে বৃহত্তম তৈল শোধনাগার কোনটি? বেসিক একটা প্রশ্ন। বৃহত্তম তেল শোধনাগার হচ্ছে জামনগর। কোথায় আছে জামনগর জানো? এটা হচ্ছে গুজরাটে অবস্থিত। গুজরাট রাজ্যের জামনগর হচ্ছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার বর্তমানে। আর সব থেকে যদি আমরা প্রাচীনতম দেখি, দিগ্বয় সব থেকে প্রাচীনতম তৈল শোধনাগার এবং প্রাচীনতম তৈল উত্তোলন ক্ষেত্র হিসাবে পরিচিত হচ্ছে দিগ্বয়। কোথায় আছে দিগ্বয়? অসমে আছে। কোথায় আছে? অসম রাজ্যে আছে। বোম্বে হাই ভারতের বৃহত্তম তৈল খনি। ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি? বোম্বে হাই, যেটা আরব সাগরে অবস্থিত আছে। অলরাইট, পরেরটা দেখি। মানুষ হও এবং মরে বাঁচো উক্তিটি কার? কে লিখেছেন মানুষ হও মরে বাঁচো? সকলে কমেন্ট করো। এটা দারুণ একটা উক্তি, এটা আমি তোমাদেরকেও সাজেস্ট করব। মানুষ হও মরে বাঁচো, ঠিক আছে। এই যে এই উক্তিটি দিয়েছিলেন কে? হেগেল দিয়েছিলেন। হেগেল হচ্ছে একজন জার্মান দার্শনিক। হেগেল দিয়েছিলেন মানুষ হও মরে বাঁচো। আলাউদ্দিনের গুজরাট অভিযানের সেনাপতি কে ছিলেন? আলাউদ্দিন খলজি যখন গুজরাট অভিযান করেছিলেন তখন তার সেনাপতি কে ছিলেন? নুসরাত খাঁ, মোহাম্মদ জয়সি, মালিক কাফুর নাকি প্রতাপ সিং? এখানে অনেকে মালিক কাফুর উত্তর করবে, কিন্তু আমি বলবো মালিক কাফুর করা যাবে না, ভুল হবে। মালিক কাফুর ছিলেন তার দাক্ষিণাত্য অভিযানের সেনাপতি। আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর ছিলেন। আচ্ছা, তার গুজরাট অভিযানের সেনাপতি ছিলেন নুসরাত খান, তার গুজরাট অভিযানের সেনাপতি। এই মালিক কাফুরকে কিন্তু তিনি গুজরাট থেকেই এনেছিলেন। আলাউদ্দিন খলজির যে সেনাপতি মালিক কাফুর, তাকে নুসরাত খান গুজরাটে বন্দি করেছিলেন। গুজরাট অভিযানের পরে বন্দি করার পরে পরবর্তীতে কিন্তু তিনি এটা মালিক কাফুরকে দিয়ে দিয়েছিলেন আলাউদ্দিন খলজির কাছে। মালিক কাফুর বলে যে নামটা, এটা কিন্তু আলাউদ্দিন খলজি দিয়েছিলেন মালিক কাফুরকে প্রথম। উত্তর ও পশ্চিম ভারতে প্রবাহিত উষ্ণ শুষ্ক বায়ু পরিচিত স্নায়ু বায়ু কি নামে পরিচিত? আচ্ছা, দুবারে পরিচিত লেখা হচ্ছে এখানে। উষ্ণ শুষ্ক বায়ু, স্থানীয় বায়ু কি নামে পরিচিত? যেটা উত্তর পশ্চিম ভারত মানে রাজস্থান, তারপরে যদি আমরা দেখি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কিছু অংশ, হ্যাঁ, এই অঞ্চলে প্রবাহিত একটা বায়ু প্রবাহ। অ্যান্সার হচ্ছে কি লু। খুবই কিন্তু উষ্ণ শুষ্ক প্রকৃতির একটা স্থানীয় বায়ুর মধ্যে পড়ে থাকে, যেটা উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত হয়। ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া ফিনব্যাক্স 2024-এর সূচনা হয়? চলো, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন পেলাম আমরা। ফিনব্যাক্স কোন দুটি দেশের মধ্যে একটা যৌথ সামরিক মহড়া, সেটা 2024-এর সূচনা হয়েছে? তো ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু যৌথ মহড়া থেকে প্রশ্ন দেয়। অ্যান্সার কি হচ্ছে এখানে? অ্যান্সার হচ্ছে ভিয়েতনাম থেকে কয়েকটা জিনিস দেখো। ভিয়েতনামের রাজধানী কি জেনে রাখতে হবে আমাদের। ভারতের খুবই একটা মৈত্রী দেশ। রাজধানী কি ভিয়েতনামের? ভিয়েতনামের মুদ্রার নাম কি? দুটোই খুব ইম্পর্টেন্ট।
আচ্ছা, ভিয়েতনামের রাজধানী কি বলবো আমরা? ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়, তাই না? ভিয়েতনামের রাজধানী কি? হ্যানয়। আর ভিয়েতনামের মুদ্রার নাম কি? একটাই শব্দ, ডং। ঘন্টায় বাড়ি মারলে কি হবে? ডং করে একটা আওয়াজ হবে। তো ডং কোথাকার মুদ্রা? ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং। ভারত সরকার কর্তৃক মানবাধিকার সুরক্ষা আইন কবে পাস হয়? হিউম্যান রাইটস অ্যাক্ট বা মানবাধিকার সুরক্ষা আইন, এটা ভারতে কবে পাস হয়েছিল? বেসিক একটা প্রশ্ন, অ্যান্সার হচ্ছে 1993 সালে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। অলরাইট, আজকের ক্লাসটা আমি এখানেই এন্ড করছি। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে, কেমন লাগলো ক্লাসটা অবভিয়াসলি সকলে কমেন্ট করে জানাও। আই হোপ তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে সকলে কমেন্ট করে জানাবে। প্রতিদিনই দারুণ তোমাদের ক্লাস আমি প্রোভাইড করে থাকি। নতুন বছরে ক্লাস তোমাদের আমি দিয়েছি কয়েকটা, আবারও আজ একটা ক্লাস তোমাদের প্রোভাইড করলাম, এবং আজকে তো সশরীরে তোমাদের সঙ্গে আলোচনা করলাম আমি একদমই ক্যামেরার সামনে এসে। তো তার জন্য একটা করে তো শেয়ার করবে তোমরা। ভালো থাকবে সকলে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ততক্ষণের জন্য টাটা, বাই।